আসসালামু আলাইকুম, অপরাহ্নে তোমাদের স্বাগতম। তো আজকে আমি আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে। তো দেখতে দেখতে তোমাদের অ্যাডমিশন জার্নির একদম শেষ প্রান্তে তোমরা চলে আসছো। এখনো কিন্তু যারা মোটামুটি কোথাও মনের মতো সাবজেক্ট পাও নাই অথবা মনের মতো বিশ্ববিদ্যালয় পাও নাই, তাদের জন্য কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় মোটামুটি শেষ একটা অপশন। হ্যাঁ, এরপরেও জিএসটি তারপর খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা আছে, কিন্তু অবশ্যই আমি মনে করি শেষ যেই মানে ভারী যেই কম্পিটিশনটা, সেই কম্পিটিশনটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হবে, কারণ সবার কিন্তু নজর এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকেই থাকবে। ঠিক আছে? তো আমরা অনেকেই জানি না যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসলে চান্স পাওয়ার জন্য মানে মিনিমাম একটা সিট পাওয়ার জন্য কিরকম মার্কস লাগবে, অথবা কেউ যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টপ সাবজেক্ট পড়তে চাই, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টপ সাবজেক্ট ফার্মাসি, তারপর ইঞ্জিনিয়ারিং যদি পড়তে চাই, সিএসসি ট্রিপল ই নিয়ে পড়তে চাই, তাহলে কিন্তু আমাদের এক্স্যাক্টলি কেমন মার্কস পেতে হবে এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো আজকে আমি এই ভিডিওতে মোটামুটি সব বিষয় ক্লিয়ার করব এবং কোশ্চেন প্যাটার্ন এবং এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। তো ঠিক আছে, চলো আহ, তো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তো প্রথমেই দেখে নিব আসলে যে আমাদের বিগত বছরগুলোতে, বিগত বছর না, মূলত বিগত একটা ইয়ারই আমি নিছি, ওই বছরে আসলে মানে আহ, কিরকম নম্বর লাগছে এবং কিরকম পজিশনে টপ সাবজেক্ট। আমি সব সাবজেক্ট নিয়ে আলোচনা করবো না, কারণ এত সময়ও নাই। তোমরা জাস্ট এটা পিডিএফ পেয়ে যাবা। আর তারপর হচ্ছে মানে টপ দুইটা সাবজেক্ট এবং হচ্ছে লাস্ট সাবজেক্টটা যে মিনিমাম চান্স পাওয়ার জন্য একদম শেষ পর্যন্ত কত নম্বর লাগছে আসলে। ঠিক আছে? আচ্ছা, তো দেখি। তো তোমরা জানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সবসময় শিফট ওয়াইজ পরীক্ষা হয় মোটামুটি বিগত কয়েক বছর ধরেই। তো দেখা গেল যে শিফট ওয়ানে গত বছর আসলে সিইসি সাবজেক্টটা পাওয়ার জন্য 61.5 নম্বর লাগছে। ঠিক আছে? আর পজিশন যদি বলো তাহলে লাগছে কত, 170। এখন একটা কথা আছে যে বিগত বছরে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষাটা কম্পারেটিভলি একটু আগে হয়েছে, এইবার কিন্তু একটু কম্পারেটিভলি পিছনে হচ্ছে। ঠিক আছে? সো আমি মনে করি এই জিনিসটার থেকে আরো কম হবে, মানে সবকিছুই নাম্বার আরো বেশি লাগবে, পজিশন আরো কম লাগবে। কারণ কি? কারণ এইবার রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলো সবার শেষে, সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু পরীক্ষা দিবে না। যেমন যেমন অনেকেই বেশিরভাগ জায়গায় ভর্তিও কমপ্লিট হয়ে যাচ্ছে, তো অনেকেই কিন্তু আসলে পরীক্ষাটা হয়তো দিবে না। ঠিক আছে? সো তোমরা ভেবো না যে এই মানে বিগত বছরের পরিসংখ্যানের সাথে পুরোপুরি ম্যাচ করাও না, কারণ ও মানে ওইখান থেকে একটু ভ্যারি করবে। ঠিক আছে? কারণ যেহেতু পরীক্ষা একদম শেষের দিকে হচ্ছে। আচ্ছা, তো সিএসির ক্ষেত্রে দেখো এই নম্বর লাগছে। তারপর হচ্ছে শিফট টু তে দেখো 69। দেখো শিফট ওয়ান এবং শিফট টু থ্রি হিউজ একটা নাম্বার ডিফারেন্স, তাই না? তার মানে শিফট ওয়াইজ আসলে আমি মনে করি, আমার অন্তত অপিনিয়ন, পুরোপুরি জিনিসটা ফেয়ার না, বা একদম মানে প্রত্যেকটা শিফটে, হ্যাঁ কোশ্চেন প্যাটার্ন অবশ্যই ডিপেন্ড করে, মানে কোশ্চেন প্যাটার্নের উপর অনেক কিছুই নির্ভর করে, কিন্তু এরপরও 100% আমার কাছে মনে হয় যে ফেয়ার না। ঠিক আছে? আচ্ছা, যাই হোক। তো এটা আসলে ভাগ্যের উপর ডিপেন্ড করবে যে কোন শিফট একটু সহজ হয়েছে, কোন শিফটে একটু হার্ড কম্পিটিশন হয়েছে। সো এটা আসলে কমপ্লিটলি ভাগ্যের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, তো দেখি একটা মানে আইডিয়া নেই যে সিইসির জন্য 61.5 লাগছে, তারপর 69 লাগছে, 70 লাগছে, আর 64.75। তার মানে তুমি ধরে নিতেই পারো যে মোটামুটি তোমাকে সিইসি পাওয়ার জন্য 65 থেকে 70 প্লাস তোমাকে পেতে হবে, 65 থেকে 70 তোমাকে পেতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে ফার্মাসি। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু সিএসসির আগে ফার্মাসি শেষ হয়, কারণ রাজশাহী একটা ইউনিভার্সিটি, এখানে ইঞ্জিনিয়ারিং পড়তে অনেকেই প্রেফার করে না। সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্মাসি কিন্তু সবার আগে শেষ হয়, অলমোস্ট সিএসসির আগে, মানে সবার আগে প্রথম সাবজেক্ট হিসেবে ফার্মাসিটাই কিন্তু শেষ হয়। সো ফার্মাসি পেতে কিন্তু নাম্বারটা আরেকটু বেশি লাগবে। দেখো এখানে লাগছে 61.5, বাট এখানে লাগছে 63.5। ওকে, তারপর হচ্ছে এখানে পজিশন ছিল 170, এখানে 111। তারপরে এইখানে 69, এইখানে একটু ব্যতিক্রম হয়েছে। তারপরে এখানে 70, এখানে 74.5, এখানে 64, এখানে 67। তার মানে সি সিট থেকে ফার্মাসি পেতে হলে তোমাকে অলমোস্ট 3 থেকে 4 নম্বর কিন্তু বেশি পেতে হবে। এক্স্যাক্টলি না, তবে এরকমই কাছাকাছি। অবশ্যই ফার্মেসিটা আগে শেষ হবে রাজশাহী ইউনিভার্সিটিতে, কারণ রাজশাহী ইউনিভার্সিটির এই সাবজেক্টটা খুবই ভালো এবং ডিমান্ডিং। আচ্ছা, তো এরপরে আসি যে এইটা হচ্ছে আরো অনেক সাবজেক্ট আছে, ওইটার তোমরা নিয়ে এত ঘাটাঘাটি করে আসলে লাভ নেই। তোমরা মোটামুটি টপের দিকে দেখো যে একদম টপ সাবজেক্ট পাওয়ার জন্য তোমাকে এই রেঞ্জের মার্কস আসলে পাওয়া লাগবে। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো আমরা দেখি যে আসলে একদম লাস্ট সাবজেক্টটা পাওয়ার জন্য আসলে কিরকম নম্বর লাগছে। তো এইটার কাটমার্কটা আসলে কমে গেছে, কোশ্চেনটা কঠিন ছিল, তারপর ওভারঅল সব মিলে কাটমার্কসটা কিন্তু এটা আসলে অনেক বেশি কমে গেছে। তো এরকম হবে না, এটা একটা এক্সেপশনাল কেস, এরকম হবে না, এটা ধারণাও রাখার দরকার নেই। কোশ্চেন যদি হ্যাঁ খুব ডিফিকাল্ট হয়ে যায় তখন এটা হতে পারে। তো 48.75
কিন্তু এটা দেখো একদম প্রায় 10 মার্ক বেড়ে গেছে, অলমোস্ট 10 নম্বর কাট মার্কসের হিউজ একটা ডিফারেন্স হয়ে গেছে শিফট ওয়াইজ, ঠিক আছে। তো এখানে 57, এখানে 58, 50, এটাও আবার একটু কমে গেছে। তো তোমরা ধরে নিতে পারো প্রশ্ন যদি সহজ হয় তাহলে 57 থেকে 60 এই নম্বরটা হতে পারে কাট মার্কস, আর প্রশ্ন যদি কঠিন হয় তাহলে কিন্তু 48, 50-র কাছাকাছি থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে বিগত বছর একটা পরিসংখ্যান। এটা পুরোপুরি যেই বছরের সাথে মিলবে তার কোনো কথা নেই, কিন্তু জাস্ট একটা আইডিয়া যে আসলে মিনিমাম। তো এখানে আসলে দেখো তোমাকে চান্স পাওয়ার জন্য ন্যূনতম, আমি বলি একটু সেফ থাকার জন্য, 55 থেকে 60 এই নম্বরটা কিন্তু তোমাকে এনশিওর করতেই হবে। এখন এইটা আসলে জানা কেন জরুরি, কারণ দেখা গেল অনেকেই যে তোমরা মানে দাগাইছো এই 65টা বা 60টা, তখন কিন্তু তোমার এই নাম্বারটা আসা খুবই টাফ, কারণ তোমার কিন্তু কিছু ভুল হবে এখান থেকে, তাই না? সো 60টা 65টা দাগায় কিন্তু তুমি আসলে চান্স পাবা না, এটা তোমাকে বুঝতে হবে। সো তুমি মানে কেমন মার্ক করতেছো এটাও কিন্তু একটা ব্যাপার আছে, ঠিক আছে, মিনিমাম চান্স পাওয়ার জন্য। আর টপ করার জন্য তো তোমাকে অবশ্যই ভালো করতে হবেই, কারণ দেখো টপ করার জন্য এখানে মোটামুটি আহ, এইখানে তো এই যে 70, এটা তো এক্সেপশনাল, এটা তো মাত্র 60 নম্বর লাগছে, বাট এখানে দেখো 70, 70, 65 প্লাস বা 64.75, তাই না? তো 70-এর আশেপাশে কিন্তু তোমাকে পাওয়া লাগবে, ঠিক আছে। তারপর দেখো ফার্মাসি পাওয়ার জন্য 74, 67, ওকে। আচ্ছা, তো চলো এইবার আসলে দেখে নিই যে মানবন্টনটা কি। মানবন্টনটা অনেকেই জানো, এরপরও আমি ছোট করে একটু দেখাই নিই, অনেকেই হয়তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানবন্টনটা জানো না, তো আমি একটু ছোট করে দেখাই দিই যে এখানে আসলে তোমাদের প্রশ্ন থাকবে পদ ফিজিক্সে 25, রসায়ন 25, এই দুইটা কিন্তু তোমাকে আনসার করতেই হবে, ঠিক আছে। এই দুইটা কিন্তু তোমাকে আনসার করতেই হবে। আচ্ছা, এরপর আসি খ বিভাগে, এখান থেকে তুমি যে কোনো একটা পোর্শন নিতে পারো। সো ওভারঅল এইখানে হচ্ছে তোমার অলমোস্ট 62.50 এই মার্কসটা, আর এইখানে হচ্ছে বাকি মার্কসটা, তাই না? তার মানে দেখো যে এইখান থেকে তোমাকে যদি এইখান থেকে 60+ পাওয়া লাগে, মিনিমাম নম্বর হিসেবে 60+ পাওয়া লাগে, কারণ আমি মনে করি কাট মার্কসটা 60 যদি সহজ হয় 60-র আশেপাশে থাকতে পারে, ঠিক আছে। 60, 57, 55, কিন্তু তুমি সেফ থাকার জন্য অবশ্যই 60+টা তুমি মাথায় রাখবা, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে প্রশ্ন প্যাটার্ন। এই প্রশ্ন প্যাটার্নে নিয়ে আসলে কিছু বলার নেই, জাস্ট একটু দেখানোর জন্য। এবারে সে আসলে আমি এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে, তো এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে যদি বলি তাহলে হচ্ছে প্রথমেই দেখো এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর হচ্ছে ম্যাথ, বায়োলজি। অনেকে কিন্তু শুধু বায়োলজি দেখাও, অনেকে কিন্তু দুইটার কম্বিনেশনে দেখো। আমি অবশ্যই তোমাদের প্রেফার করব বা সাজেস্ট করব শুধু ম্যাথ দেখাইতে যাও না, তাহলে কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে সবগুলা কোশ্চেন আনসার করা, ঠিক আছে। সবগুলা কোশ্চেন আনসার করা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। সো বায়োলজি যাদের মোটামুটি একটা প্রিপারেশন আছে, তোমরা কৃষিতে পরীক্ষা দিছো, তারপর বায়োলজিতে যাদের মোটামুটি একটা ভালো প্রিপারেশন আছে অথবা মোটামুটি প্রিপারেশন, তারা কিন্তু অবশ্যই বায়োলজি প্লাস ম্যাথ দুইটা দেখানোর ট্রাই করবা, ঠিক আছে। সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আমার অভিজ্ঞতা নিয়ে আসলে একটা ভিডিও আছে, আর সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা কিন্তু চাইলে ওইটা একটু দেখে নিতে পারো। সো ওইটা আমি আমার পরীক্ষার যে এক্সপিরিয়েন্স ছিল, কিরকম কি স্টাইলে আমি প্রিপারেশন নিয়েছিলাম, ওইটা ছোট করে একটু বলা আছে, সো ওইটা তোমরা চাইলে দেখতে পারো। আচ্ছা, তো এখানে দেখি এক্সাম স্ট্র্যাটেজিটা আমাদের এখন কেমন হবে। তো এক্সামের মধ্যে প্রিপারেশন তো মোটামুটি যা নেওয়ার নিছো, এবার আসলে এক্সাম হলে আসলে তোমরা কোন ওয়েতে অ্যাপ্রোচ করবা। দেখো, প্রথম কথা হচ্ছে ম্যাথ টাইপের যে জিনিসগুলো সেটা একটু পরে দাগানোর ট্রাই করবা, ঠিক আছে। যেমন ম্যাথটা আমি প্রেফার করি অলওয়েজ সবার লাস্টে দাগাইতে পারো, ঠিক আছে। ম্যাথ সবসময় শেষে দাগাবা। এখন তোমার যদি ম্যাথে এক্সট্রিম ভালো প্রিপারেশন থাকে তাহলে তুমি অ্যাপ্রোচ করতে পারো, বাট আমি অলওয়েজ সাজেস্ট করি যে আগে তুমি কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি এই রিলেটেড সাবজেক্টগুলো আগে দাগাবা, যেটা তোমার কাছে সহজ মনে হয় ওইটাই দিয়েই তুমি শুরু করতে পারো, বা তোমার স্ট্রং জোন হিসেবে তোমার যা মনে হয় তা দিয়ে কিন্তু তুমি শুরু করতে পারো। এরপর সবার লাস্টে তুমি ম্যাথের দিকে আসবা, এবং ম্যাথের জন্য কিন্তু তোমার মোটামুটি ভালো একটা টাইম রাখতে হবে। ম্যাথের জন্য কিন্তু তোমাকে একটা টাইম রাখতে হবে। দেখো তোমাদের ফুল 1 আওয়ার টাইম, এর মধ্যে এই 1 আওয়ার টাইমটা কিন্তু তোমাদের ভাগ করে নিতে হবে যে কোন সাবজেক্টের জন্য কতটুকু। এখন এমন কোনো হয়ে যাবে না যে একটা ম্যাথের জন্য তুমি অনেক বেশি টাইম দিয়ে ফেলছো, এগুলো কিন্তু ট্র্যাপ। এই সব ট্র্যাপ কিন্তু অ্যাভয়েড করতে হবে অন্তত শেষ স্টেজে এসে। এখন কিন্তু তুমি যদি কোনো ধরনের ভুল করে ফেলো তাহলে কিন্তু মোটামুটি কিন্তু মোটামুটি একদম শেষের দিকের একটা অপশন, এরপর হয়তো আর 2টা পরীক্ষা থাকবে। সো এই স্টেজে এসে এতদিনের অভিজ্ঞতা থেকে কাজে লাগিয়ে কোনো ধরনের কিন্তু মেজর ভুল করা যাবে না, কাইন্ড অফ যে দুই তিনটা ম্যাথে তুমি অনেক সময় দিয়ে ফেলছো, পরে তুমি বাকি সহজ কোশ্চেনগুলো দাগাই দিয়ে পারলে না, তাই না? এই ভুলগুলো আশা করি হবেও না, কারণ অনেকগুলো পরীক্ষা তোমরা দিয়ে ফেলছো, নিজেদের ভুল ত্রুটি যা ছিল সব কিন্তু এতদিনে আশা করি সর্ট আউট করে ফেলছো, ওকে। আচ্ছা, তো অবশ্যই ম্যাথটা একটু পরে দাগানোর চেষ্টা করবা বাকি সব কিছু দিয়ে। আর অবশ্যই যে কঠিন প্রশ্নগুলো আছে বা
তোমার কাছে যেটা একদম সহজ মনে হয়, এক দেখাতেই তুমি পারবা, বা তুমি এই প্যাটার্নটা করে আসছো, অনেকবার প্র্যাকটিস করছো, ওই জিনিসটাই কিন্তু তুমি প্রথম স্টেজে দাগাবা। ঠিক আছে, ওই জিনিসটাই কিন্তু তুমি প্রথম স্টেজে দাগাবা। এরপরে তুমি মিডিয়ামগুলো একটু সাইডে গোল করে রাখতে পারো। তারপর হচ্ছে কিন্তু তুমি সেকেন্ড স্টেজে এসে ওই মিডিয়াম জিনিসগুলা বা ওই প্রশ্নগুলো তুমি কিন্তু অ্যাপ্রোচ করবা। আর একদম যেগুলো ডিফিকাল্ট ওইগুলা টাচ করার দরকার নাই, বা যদি সময় পাও তাহলে তো পাইলেই একটু অ্যাপ্রোচ করা, না হলে কিন্তু দরকার নাই। কারণ তোমার টপ করার জন্য কিন্তু খুব বেশি মার্ক লাগবে না, 70+ পেলে কিন্তু তুমি মোটামুটি প্রতি শিফটে যে কোনো ধরনের সাবজেক্ট তোমার চাহিদা মতো পেতে পারো। ফার্মাসি সিএসসি সাবজেক্ট কিন্তু তুমি পেতে পারো 70+, বা একটু বেশি 73+ পেলে কিন্তু তুমি ফার্মাসির মতো সাবজেক্ট পেতে পারো। ওকে, সো তোমাকে কিন্তু ফুল একদম 100% টাচ অবশ্যই করা লাগবে না। সো কঠিন প্রশ্নগুলো অবশ্যই একদম স্কিপ করবা। আর আর ইউতে আসলে 2-3টা ম্যাথ খুব মানে টাফ ক্যালকুলেশন থাকে, খুব বড় বড় ক্যালকুলেশন থাকে, ওইগুলো অবশ্যই তুমি আসলে এই স্বল্প সময়ের মধ্যে করে শেষ করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা। তো এক্সাম স্ট্র্যাটেজি এবং টাইম ম্যানেজমেন্ট নিয়ে এই ছিল মোটামুটি কথা। এবার আসি যে আসলে এক্সামে আসলে মোটামুটি কয়টা দাগাবো। তো কয়টা দাগানোর ক্ষেত্রে আসলে তুমি মোটামুটি দেখো, তোমার যদি টার্গেট থাকে, বা টার্গেট তো অবশ্যই বেশি রাখবা, বাট তুমি যদি মনে করো যে তোমার একটা টপ সাবজেক্ট পাইতে হবে বা পাইতে চাও তুমি, তাহলে কিন্তু তোমাকে দেখো 70-75 পাওয়ার জন্য তোমাকে কিন্তু অনেকগুলো প্রশ্ন দাগাইতে হবে। ঠিক আছে, সো আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নেগেটিভ মার্কিংটা আসলে দেখো, একটা নম্বর ছাড়লে মানে একটা প্রশ্ন ছাড়লে তোমার 1.25 কাটা মানে বাদ যাচ্ছে। তুমি যদি ধরো টাচ কলার তাহলে কিন্তু 1.25 গন। ঠিক আছে, কিন্তু তুমি যদি এটা দাগায় আসো তাহলে কিন্তু নেগেটিভ মার্কিং যে ওই আগের থেকে বেশি তা না, নম্বর একটু বেশি ওয়ানের থেকে, কিন্তু নেগেটিভ মার্কিংটা কিন্তু অনেক বেশি না। যেমন 4টা ভুলের জন্যই কিন্তু 1 মার্ক কাটা যাবে। ঠিক আছে, একটা প্রশ্ন কাটা যাবে। তার মানে আমি প্রেফার করি অন্তত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশি দাগানো বেটার, অবশ্যই বেশি দাগানো বেটার। তুমি যদি মনে করো কিছু 50-50 চান্সও তুমি আসছে যে না এটা একটু 50-50 আমি শিওর না পুরোপুরি, তারপরও আমি বলবো তুমি দাগায় আসো। কারণ কি, একটা ছাড়লে 1.25, বাট তুমি যদি একটা ভুলও করো কোনো সমস্যা নাই, তাই না? 0.25 নাম্বারই কাটা যাবে। ঠিক আছে, সো এই হচ্ছে কথা। তার মানে তোমাকে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি ভালো করতে চাও, স্পেশালি যদি তুমি টপ করতে চাও, তোমাকে অবশ্যই একটু বেশি বেশি দাগানোর চেষ্টা করতে হবে। এরপরও প্রশ্ন যদি মনে করো এক্সট্রিম কঠিন চলে আসছে, তখন তো আসলে বুঝবাই যে আসলে না, খুব বেশি দাগানোর আসলে দরকার নেই। এটা কমপ্লিটলি ডিপেন্ড করবে আসলে ওই প্রশ্ন প্যাটার্নের উপর। এতদিন ধরে পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত কয়েকটা বছর তো নিশ্চয়ই পরীক্ষা দিছো, তাই না? এরপরে কিন্তু অবশ্যই তোমার বোঝা উচিত যে আসলে প্রশ্ন প্যাটার্ন কোনটা সহজ কোনটা কঠিন। তো যদি তুমি মনে করো অনেক বেশি কঠিন চলে আসছে, হতেই পারে, যদিও সম্ভাবনা কম, তাইলে কিন্তু তুমি দাগাবা, মানে অত বেশি দাগানোর প্রয়োজন নেই, তোমার মোটামুটি কম মার্কসেই চলে আসবে, যেমন শিফট 1-এ যেটা হয়েছে। ঠিক আছে, কিন্তু যদি প্রশ্ন মনে করো একটু সহজ চলে আসছে, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে বেশি দাগাতে হবে। কম দাগায় কিন্তু তুমি ভালো সাবজেক্ট দূরে থাক, চান্সও মিস হয়ে যাইতে পারে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি এক্সাম স্ট্র্যাটেজি এবং সবকিছু নিয়ে কথা। তো আই হোপ তোমরা আসলে ভালো করে প্রিপারেশন নাও, এই স্টেজে আসলে বেশি বেশি পরীক্ষা দাও। যত বেশি আসলে পরীক্ষা দিই, এখন আসলে অত বেশি প্রিপারেশন নেওয়ার খুব একটা সময় নেই। জাস্ট ফর্মুলাগুলো ভালো করে চেক করো, ফর্মুলাগুলো সব কিছু রিভিউ করো যে সবগুলো ফর্মুলা ঠিক আছে কিনা, মাথায় আছে কিনা, খুব দ্রুত তোমার মাথায় আসতেছে কিনা। আর হচ্ছে বেশি বেশি এখন পরীক্ষা দাও। তুমি এখন আসলে 4-5টা করে পরীক্ষা দাও, মানে ডেইলি 4 থেকে 5টা করে পরীক্ষা দাও, পাশাপাশি পড়াশোনা করো। তো 4-5টা পরীক্ষাতেই কিন্তু তোমার একটা নম্বর চলে আসবে। স্পেশালি আর ইউ স্ট্যান্ডার্ডের যে কোশ্চেনগুলো বিভিন্ন কোচিংয়ে মডেল টেস্ট দিতে পারো, বা নিজেও বাসায় ট্রাই করতে পারো। ঠিক আছে, ওই যে তোমার মার্কিংগুলো বাসায় যে নম্বর আসে, ওই নম্বরের আশেপাশেই কিন্তু তোমার নাম্বারটা থাকবে। ঠিক আছে, সো তুমি আসলে নিজেকে যাচাই করে নাও যে আমার আসলে কোন রেঞ্জে মার্কটা আসতেছে। ঠিক আছে, যেমন আমি এখানে বললাম যে 60+ লাগবে হচ্ছে তোমাদের কাট মার্কস, আর ধরো যে 60 থেকে একটু কম, মানে সেফ জোনে থাকার জন্য 60, আর ধরো টপ সাবজেক্ট পাওয়ার জন্য 70+ বা 73+, কথার কথা। তাহলে কিন্তু দেখো তোমার এই রেঞ্জে কোন রেঞ্জে তোমার নম্বরটা থাকতেছে, এ থেকে কিন্তু তুমি আসলে মোটামুটি তোমার প্রিপারেশনটা একটা প্রি জাজমেন্ট করতে পারবা যে না, ঠিক আছে, যে আমার প্রিপারেশনের এই ঘাটতি আছে, এই ইয়ে আছে। এগুলো নিয়ে আসলে আমি গত ভিডিওতে কথা বলছিলাম, তারপর আরেকবার বললাম। তো এই স্টেজে আসলে আসলে খুব বেশি পরীক্ষা দেওয়া লাগবে, পরীক্ষা দিয়ে দিয়ে তোমার নাম্বারটাকে ইমপ্রুভ করার চেষ্টা করো। সো এই হচ্ছে কথা মোটামুটি ওভারঅল, যে আসলে তোমাকে চান্স পাওয়ার জন্য মিনিমাম একটা নাম্বার সিকিউর করতে হবে, সেটা হচ্ছে 60 থেকে 55। আমি বলবো সেফ থাকার জন্য 60+। আর যদি তুমি টপ একটা সাবজেক্ট পেতে চাও তাহলে কিন্তু তোমার 70+ লাগবে। ঠিক আছে, তবে এই আমি মনে করি গত বছরের সাথে নম্বরটা অলমোস্ট সেমই থাকবে, তবে পজিশনটা কিন্তু এবার ভ্যারি করবে। পজিশনটা কিন্তু এবার আরো জিপ করবে। কেন? কারণ কিন্তু এখানে যারা পরীক্ষা দিবে সবাই সিরিয়াস আর রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে, ওরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছেড়ে কোথাও যাবে না বেশিরভাগই। হয়তো
অনেকেই পরীক্ষা দিবে, যারা ইতিমধ্যে চান্স পেয়ে গেছে হয়তো অনেকেই পরীক্ষা দিবে, বাট সেই সংখ্যাটা আমার মনে হয় খুব বেশি হবে না। ঠিক আছে, সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা এখন মানে সিরিয়াসলি পরীক্ষা দিয়ে ভালো করবে ওরা কিন্তু মোটামুটি ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, সো ঠিক আছে, এই ছিল কথা। তো আসসালামু আলাইকুম।